আছে দাঁড়ান পজিশন ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন লাইভ ক্লাসে। আমরা রসায়ন দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রশমন, বিন্দু নির্ণয়। তারপর হচ্ছে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে মিশ্রণের ফলাফল কিভাবে নির্ণয় করা যায়। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না, সব ঠিকমতো দেখা যাচ্ছে কি না, সব ঠিকঠাক থাকলে আমরা এখনই আলোচনা শুরু করে দিতে পারি। তোমরা এখানে প্রথম যে ক্লাসটা গত ক্লাস যেটা হয়েছিল সেই ক্লাসে এখানে একটা ক্যালকুলেশন ছিল। সেই ক্যালকুলেশনটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এখানে ক্যালকুলেশনে বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে যে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমে আনসারে একটু কারেকশন আছে, সেটা দিয়ে আমি আজকের আলোচনায় চলে যাব। সেটা হলো আগের ক্লাসে মিশ্রণের ফলাফল কি হবে সে সম্বন্ধে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের একটা প্রবলেম দেওয়া ছিল। তাতে করে একদম শেষ দিকে এখানে সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রা এসেছিল সেটা হচ্ছে N/V। এখানে N এর মান ছিল 0.0017 আর V এর মান ছিল 70/1000। তাতে করে রেজাল্টটা আসে, এখানে হিসাব করলে যে রেজাল্টটা আসে সেটা হলো 0.024। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আসলে আনসারটা লেখা হয়েছিল 0.0024, আসলে এটা হবে 0.024। সেটা তোমরা কারেকশন করবে। ওকে, তাহলে আমার কথা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখানে 0.024। এরপরে হচ্ছে যেটা যে আমাদের পিএইচ বের করতে বলা হয়েছিল। পিএইচ মানে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এখানে মানটা যদি বসায় দেওয়া যায় হাইড্রোজেন আয়নের 0.024 × 2, তাতে করে হিসাব করে যে রেজাল্ট আসে 1.318। শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের আগের ক্লাসের আমাদের ফলাফল। ওকে, তাই এই কারেকশনটা তোমরা এটা করে নিবা। আজকে আমরা জারণ বিজারণ শুরু করছি। তোমাদের সাউন্ডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তোমরা জানাও। দেখি
ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে যাই আজকের আলোচনায়। আজকের আলোচনাটা হচ্ছে আমাদের জারণ বিজারণ। তোমরা তো জানো যে জারণ মানে আসলে কি। জারণ সম্বন্ধে তো তোমাদের সবার ধারণা আছে। আচ্ছা, জারণ বিজারণ প্রথমেই যদি বলি জারণ, জারণে আসলে কি আছে? জার প্লাস অন। জার মানে হচ্ছে একটা পাত্র, আর অন মানে হচ্ছে পাত্রের ঢাকনাটা খোলা। তাহলে জার মানে কি? জার মানে হচ্ছে একটা পাত্র, আর অন মানে পাত্রের ঢাকনা খোলা। তাহলে পাত্রের ঢাকনা খুললে বাহির থেকে এখানে কি এসে ঢুকবে? বাতাস। আর বাতাসের মধ্যে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? বাতাসের মধ্যে আছে অক্সিজেন, রাইট? তাহলে কোনো বস্তুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে। তাহলে জার মানে পাত্র, অন মানে খোলা, পাত্রের ঢাকনা খোলা, তাহলে খোলা পাত্রে বাতাস ঢুকবে, আর বাতাসের মধ্যে কি আছে? অক্সিজেন। তাহলে কোনো পদার্থের সাথে অক্সিজেন যুক্ত হওয়া, তাকে আমরা বলি এখানে জারণ। ওকে, আচ্ছা। তো জারণের যেটা সনাতন সংজ্ঞা, মানে পুরাতন সংজ্ঞা আর কি, সনাতন সংজ্ঞা, সেখানে বলা হয়েছে যে যদি কোনো বস্তুর সাথে অক্সিজেন যুক্ত হয়, কোনো বস্তুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, অথবা কোনো বস্তু থেকে যদি হাইড্রোজেন চলে যায়, কোনো বস্তুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, অথবা কোনো বস্তু থেকে যদি হাইড্রোজেন চলে যায়, তাহলে তার নাম জারণ। যে রাসায়নিক বিক্রিয়া কোনো বস্তুর সাথে অক্সিজেন যুক্ত হয় অথবা কোনো বস্তু থেকে হাইড্রোজেন চলে যায়, তাকে বলা হয় জারণ। আর কোনো বস্তু থেকে যদি অক্সিজেন চলে যায় বা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে তার নাম হচ্ছে বিজারণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জারণ হচ্ছে একটা বিক্রিয়া, যে বিক্রিয়া কী হবে? কোনো বস্তুর সাথে অক্সিজেন যুক্ত হবে, অথবা কোনো বস্তু থেকে হাইড্রোজেন চলে যাবে, তার নাম হলো জারণ। এটা সনাতন সংজ্ঞা। এখন এই যে অক্সিজেন যেহেতু একটা ঋণাত্মক মৌল, তাই অক্সিজেনের মতো কোনো ঋণাত্মক মৌল অথবা ঋণাত্মক মূলক যদি বস্তুর সাথে যুক্ত হয়, তাকে জারণ বলে। আর হাইড্রোজেনের মতো যদি ধনাত্মক কোনো মৌল বা মূলক যৌগ থেকে চলে যায়, তাহলে তাকে জারণ বলে। আর জারণের একেবারে অপোজিট যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বিজারণ। ওকে, এখন এটা তোমরা একটা শর্টকাট বলে দিই, যার মাধ্যমে এটা মনে রাখতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে ও আসে, ও আসে, আর সে যায়। তাহলে এইটা হচ্ছে জারণ মনে রাখার উপায়। ও আসে, সে যায়। তাহলে ও মানে কি? অক্সিজেন। তাহলে বস্তুর মধ্যে যদি অক্সিজেন আসে, তার নাম হচ্ছে জারণ। আর সে মানে কি? এই যে সে মানে হাইড্রোজেন। তাহলে বস্তু থেকে যদি হাইড্রোজেন চলে যায়, তার নাম হচ্ছে জারণ। তাহলে জারণ যদি হয় ও আসে, সে যায়, তাহলে জারণের অপোজিট হচ্ছে বিজারণ। তাহলে বিজারণে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? সেটা হচ্ছে সে আসে আর ও হচ্ছে যায়। সে মানে হাইড্রোজেন, হাইড্রোজেন যদি আসে, আর ও মানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন যদি চলে যায়, তাহলে আমরা তাকে কি বলবো? এখানে বিজারণ বলবো। তাহলে জারণ মানে হচ্ছে অক্সিজেন আসা, হাইড্রোজেন চলে যাওয়া। আর বিজারণ মানে কি? হাইড্রোজেন আসা আর অক্সিজেন চলে যাওয়া। তো এটা হচ্ছে যখন কেউ 9-10-এ পড়ে, এসএসসি লেভেলের যে কেমিস্ট্রি বা ইন্টারমিডিয়েট একদম সনাতন সংজ্ঞা, তার জন্য এটা ঠিক আছে, কিন্তু এটা বেসিক না। আমরা এবার বেসিকটা দেখি। কোন জিনিসটা জানলে জারণ বিজারণ চিনতে আমাদের কারো সমস্যা হবে না। জারণ বিজারণের বেসিকটা বুঝতে হলে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে জারণ সংখ্যা। জারণ সংখ্যা, জারণ সংখ্যা সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। তোমরা সবাই জারণ সংখ্যা কাকে বলে সেটা জানো। এসএসসিতেই জারণ সংখ্যা সম্বন্ধে তোমরা বেশ কিছু আলোচনা তোমাদের হয়েছে। তারপরে আমি বলছি, সেটা হচ্ছে একটা যৌগ যখন গঠিত হবে,
তো সেখানে মৌলগুলোর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হতে পারে। ইলেকট্রন যদি আদান প্রদান হয় তাহলে পরমাণুর উপরে চার্জ সৃষ্টি হয়। তো যে চার্জ সৃষ্টি হয় তার যে সংখ্যা সেটাই হলো জারণ সংখ্যা। যেমন একটা উদাহরণ দিই। ধরে নাও ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ। যখন এই যৌগটা, শিক্ষার্থী বন্ধুরা, যখন এই যৌগটা তৈরি হওয়ার সময় এখানে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্যালসিয়াম আয়ন তৈরি করে, আর অক্সিজেন সে 2টা ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সাইড আয়ন তৈরি করে। তাহলে মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে তার উপরে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, আর পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে তার উপরে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন গ্রহণ করার ফলে অথবা ইলেকট্রন ত্যাগ করার ফলে তার উপরে যে চার্জ সৃষ্টি হয়, এই চার্জের যে সংখ্যা সেটা কি বলা হয়? জারণ সংখ্যা। এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, মাঝে মাঝে ভগ্নাংশ হতে পারে, আবার শূন্য হতে পারে। তাহলে পরমাণু ইলেকট্রন গ্রহণ করার ফলে অথবা ত্যাগ করার ফলে তার উপরে যে চার্জ সৃষ্টি হয় সেই চার্জের সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। তাহলে যদি বলা হয় এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত, তাহলে বলতে হবে +2। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, বলতে হবে -2। তাহলে জারণ সংখ্যা পজিটিভও হতে পারে, আবার শিক্ষার্থী বন্ধুরা কী হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। তোমরা যারা এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমরা কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করেছো তোমরা জানিয়ে দাও। আর তোমাদের যে প্রশ্নগুলো আছে জারণ বিজারণ সম্বন্ধে সেগুলো তোমরা এখানে লিখতে পারো তোমরা, আর ক্লাসটি তোমরা শেয়ার করে দাও, যেন জারণ বিজারণ সম্বন্ধে যাদের কনফিউশন আছে সবগুলো কনফিউশন যেন আজকে সবার শিক্ষার্থী বন্ধুরা দূর হয়ে যায়। আমরা একেবারে বেসিক থেকে আলোচনা শুরু করছি, একদম ছোট থেকে আস্তে আস্তে আমরা জটিলতার দিকে যাব। এখন আসি আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব। জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা হচ্ছে যে একটা মৌল যদি নিরপেক্ষ অবস্থায় থাকে বা একটা যৌগ নিরপেক্ষ, তাহলে মৌল এবং যৌগ তাদের উপরে কোনো চার্জ যদি না থাকে, নিরপেক্ষ অবস্থায় থাকে, তাহলে তাদের জারণ সংখ্যা হবে 0। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, অ্যামোনিয়া, পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। তাহলে এখানে অনেকগুলো মৌল লেখা হয়েছে, অনেকগুলো যৌগ লেখা হয়েছে এবং তারা সবাই এখানে নিরপেক্ষ অবস্থায় আছে। নিরপেক্ষ অবস্থায় যদি কেউ থাকে তার জারণ সংখ্যা হবে 0। তাহলে জারণ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে 0। তাহলে যে কোনো নিরপেক্ষ মৌল এবং নিরপেক্ষ যৌগ তাদের জারণ সংখ্যা কী হবে? সবসময় 0 হবে। ওকে, এখন আসো 2 নম্বরে। সেটা হচ্ছে যদি মৌল কোনো যৌগে উপস্থিত থাকে, যেমন হাইড্রোজেন যদি কোনো যৌগে উপস্থিত থাকে, অক্সিজেন কোনো যৌগে উপস্থিত থাকে, সোডিয়াম কোনো যৌগে উপস্থিত থাকে, তারপরে হ্যালোজেন কোনো যৌগে উপস্থিত থাকে, তাহলে তারা জারণ সংখ্যা দেখাবে, তারা তাদের চার্জ এখানে শো করবে। হাইড্রোজেন কোনো যৌগে থাকলে প্রায় ক্ষেত্রে জারণ সংখ্যা দেখায় +1, অক্সিজেন দেখায় -2, সোডিয়াম দেখায় +1, হ্যালোজেনগুলো দেখায় -1। তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, হ্যালোজেন এরা যদি কোনো যৌগের মধ্যে প্রেজেন্ট থাকে, প্রায় ক্ষেত্রেই এদের জারণ সংখ্যা হচ্ছে আমাদের +1, -2, +1, -1। এটা তোমরা সবাই মনে রাখবে, যৌগের মধ্যে এই মৌলগুলো এই জারণ সংখ্যা দেখায়। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন এটা HCl, এটা হাইড্রোজেনের একটা যৌগ, তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? +1। কোনো হিসাব দরকার নেই, হাইড্রোজেনের যৌগ মানে জারণ সংখ্যা +1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। ওকে, কিন্তু যদি দেওয়া হয় এরকম যৌগ যাকে বলা হয় ধাতব হাইড্রাইড, যেমন এটার নাম সোডিয়াম হাইড্রাইড, তো ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা শিক্ষার্থী বন্ধুরা এটা হবে -1। তাহলে হাইড্রোজেন সবসময় +1। কিন্তু তোমরা কার কি মতামত আছে তোমরা লেখো। আমি ক্লাস এই চলাকালীন সময় যদি তোমাদের উত্তরগুলো দিতে না পারি, আমি অবশ্যই ক্লাস শেষে আলাদা সময় তোমাদের সকলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব। ওকে, আচ্ছা, তাহলে সোডিয়াম হাইড্রাইড, হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে -1, তাহলে হাইড্রোজেন সবসময় +1, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন হচ্ছে -1। আর অক্সিজেন শিক্ষার্থী বন্ধুরা
সব সময় -2, যেমন এটা পানি, এখানে অক্সিজেন -2, সোডিয়াম অক্সাইড -2, পটাশিয়াম অক্সাইড -2, সালফ্রিক অ্যাসিড অক্সিজেন -2, অক্সিজেন সবসময় -2। তবে কয়েকটা জায়গা আছে যেখানে অক্সিজেন কিন্তু অন্য জারণ সংখ্যা দেখাবে। যেমন এখানে সোডিয়াম পার অক্সাইড, যদি পার অক্সাইড হয়, পার অক্সাইড, তাহলে অক্সিজেন হবে -1। যদি হয় সুপার অক্সাইড, তাহলে অক্সিজেন হবে -1/2। যদি হয় ওজোনাইড, তাহলে হবে -1/3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অক্সিজেন সবসময় হচ্ছে -2, তবে তিনটা জায়গায়, একটা হচ্ছে পার অক্সাইড, একটা হলো সুপার অক্সাইড, একটা হচ্ছে ওজোনাইড, এই সমস্ত জায়গায় অক্সিজেনের জারণ সংখ্যা -2 এর পরিবর্তে হবে -1, -1/2 এবং -1/3। এখন আমরা দুই একটা উদাহরণে চলে যাই। আচ্ছা, আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে OF2, এটা হচ্ছে অক্সিজেনের একটা যৌগ। এই যৌগটায় অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে অক্সিজেন সবসময় কিন্তু -2, তবে পার অক্সাইডের ক্ষেত্রে -1, সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2, ওজোনাইডের ক্ষেত্রে -1/3। ওকে, আর OF2 এই যৌগটার ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +2। অক্সিজেন সবসময় মাইনাস হয়, কিন্তু এখানে ফ্লোরিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হবে, তোমরা জানো যে বেশি নেগেটিভ, ফ্লোরিন অক্সিজেনের চাইতে বেশি নেগেটিভ, সেক্ষেত্রে অক্সিজেনটা এখানে কি হবে? পজিটিভ হবে। ওকে, আচ্ছা, এখন একটা উদাহরণে চলে আসি। আমাদেরকে বলা হয়েছে KMnO4 ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো। কেমন? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই এটার উত্তর দিয়েছ। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমরা দেখব এখানে কি কি আছে। পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে। তো এখানে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, অক্সিজেন, অক্সিজেন সবসময় -2, আর পটাশিয়ামটা হচ্ছে গ্রুপ 1-এ যারা থাকবে তারা সবাই +1, তাহলে সোডিয়াম +1, পটাশিয়ামও গ্রুপ 1-এর মৌল, তাই +1। তাহলে এখানে হচ্ছে পটাশিয়াম +1, আর ম্যাঙ্গানিজটাকে আমরা ধরে নেব X, মনে করি এটা জারণ সংখ্যা হচ্ছে X, ধরে নিই। এখন এই যতগুলো মৌল এখানে আছে তাদের সবগুলো জারণ সংখ্যাকে আমরা শিক্ষার্থী বন্ধুরা এখন কি করব? আমরা যোগ করব। তাহলে পটাশিয়াম একটা, সো এটা +1, ম্যাঙ্গানিজ একটা, এটা X, অক্সিজেন হচ্ছে আমাদের -8, কারণ 4টা অক্সিজেন আছে, তো একটা অক্সিজেন -2 হলে 4টা অক্সিজেন হবে -8। ওকে, আচ্ছা, তাহলে সমান সমান হলো 0, তাহলে X এর মান কি হবে? +7। ক্লিয়ার সবাই? তাহলে এভাবে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা উদাহরণে চলে যাই। সেটা হলো, যদি দেয়া হয় H2C2O4, এটা নাম অক্সালিক অ্যাসিড, এখানে বলা হলো কার্বনের জারণ সংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কার্বনের জারণ সংখ্যা কত এটা কেমন করে বের করব? প্রথমে আমরা দেখব হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, অর্থাৎ এখানে যে মৌলগুলো থাকবে সেগুলো আগে আমরা লিখে ফেলব। এখন হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2, কার্বনটাকে X মনে করি। এখন এগুলোকে আমরা যোগ করব। যদি এগুলোকে আমরা যোগ করি, তাহলে হাইড্রোজেন 2টা, তাহলে +2 হবে, কার্বন 2টা, তাহলে এটা 2X হবে, অক্সিজেন 4টা, তাহলে -8 হবে, সমান সমান 0। তাহলে 2X হবে কত? 6, তাহলে X এর মান কত হবে শিক্ষার্থী বন্ধুরা? +3। এভাবে আমরা জারণ সংখ্যা বের করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে খুব সহজ নিয়ম, এগুলো তোমরা আগেই শিখেছ। এখন কিছু জটিল নিয়মে আমরা চলে যাব। সেটা হলো, আমাদেরকে যদি বলা হয় যে FeCN6, এটা একটা আয়ন, এটার নাম হচ্ছে ফেরোসায়ানাইড আয়ন। নিশ্চয়ই তোমরা আয়নটার নাম অনেকেই জানতে। এটার নাম কি? ফেরোসায়ানাইড আয়ন। এখন বলা হয়েছে যেখানে আয়রনের জারণ সংখ্যা কত সেটা বের করতে হবে। ওকে, আমরা শুরু করি। এখানে আয়রনের জারণ সংখ্যা, এটা হচ্ছে X ধরি, আর সায়ানাইড একটা যৌগমূলক, যৌগমূলকের যে চার্জ সেটাই তার জারণ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, যৌগমূলকের যে চার্জ সেটাই তার কি হবে? জারণ সংখ্যা হবে। তাহলে সায়ানাইডের জারণ সংখ্যা এখানে চার্জ 1, -1। এখন আমরা এখানে যে সমস্ত মৌল যৌগমূলক আছে তাদের চার্জগুলোকে যোগ করি, দেখি টোটাল কত হয়। তাহলে আয়রনটা আমরা X ধরেছি, সায়ানাইড -6, আচ্ছা 1 ইন্টু, এখানে মানে আমাদের এখানে লিখতে হবে যেটা, সেটা হলো সায়ানাইড হচ্ছে -1 × 6,
সমান সমান যোগফলটা আর শূন্য লেখা যাবে না। কেন? কারণ এটা যৌগমূলক, এর নিজেরই একটা চার্জ এখানে আছে, সেটা কি -4। সো -4 লিখলাম। তাহলে এক্সের মান হিসাব করলে শিক্ষার্থী বন্ধুরা কত আসবে? এটা আসবে আমাদের এখানে +2। এভাবে আমরা জারণ সংখ্যা বের করতে পারি। এটা তোমাদের পরীক্ষার জন্য, এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ। এবারে শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটা উদাহরণে চলে যাই। সেটা হলো মৌলের গড় এবং প্রকৃত জারণ সংখ্যা। গড় এবং প্রকৃত জারণ সংখ্যা। যদি কোনো যৌগ আয়নিক হয় তাহলে সেখানে ইলেকট্রন আদান প্রদান হবে, কিন্তু যদি কোনো যৌগ সমযোজী হয় তো সেখানে তো ইলেকট্রন শেয়ার হয়, সেখানে তো কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না। তাহলে ওখানে জারণ সংখ্যা বা চার্জ আমরা কেমন করে বের করব? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি H এর কথা চিন্তা করি, H2 এর কথা চিন্তা করি, CH4 এর কথা চিন্তা করি, এখানে কিন্তু মৌলগুলো ইলেকট্রন শেয়ার করেছে। কার্বন মনোক্সাইডের কথা চিন্তা করি, এখানে কিন্তু ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে যদি শেয়ার করে তাহলে এরা সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগ তৈরি করেছে। তাহলে এক্ষেত্রে জারণ সংখ্যা কেমন করে বের হবে? সেটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন। এর উত্তরটা অনেক সহজ। সেটা হচ্ছে এই মৌলগুলোর মধ্যে কেউ বেশি ঋণাত্মক, আবার কেউ কম ঋণাত্মক। তো যার ঋণাত্মকতা বেশি হবে সে হবে নেগেটিভ, আর যার ঋণাত্মকতা কম হবে সে হবে পজিটিভ। তোমরা জানো ঋণাত্মকতার সিরিজে ফ্লোরিন সবচেয়ে ঋণাত্মক, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন, তারপরে এখানে কার্বন আছে, আরও হাইড্রোজেন আছে, অন্যান্য মৌলগুলো আছে। তাহলে যে মৌলটা বেশি ঋণাত্মক হবে, যার নেগেটিভিটি বেশি হবে, তার জারণ সংখ্যা হবে নেগেটিভ, আর যার নেগেটিভিটি কম হবে তার জারণ সংখ্যা হবে পজিটিভ। আচ্ছা, এখন আসো গড় জারণ সংখ্যা এবং প্রকৃত জারণ সংখ্যা। এখানে যদি বলা হয় যে Na2S4O6 এটা একটা যৌগ, এখানে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। সালফারের জারণ সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে মনে করি এখানে আমরা তো জানি সোডিয়ামের জারণ সংখ্যা +1, সালফারটাকে আমরা X ধরি, আর অক্সিজেন হচ্ছে -2। কেমন? সোডিয়াম +1, সালফার হচ্ছে X, আর অক্সিজেন হচ্ছে কত? -2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এগুলোকে এখন যোগ করি সবাই। আচ্ছা, যোগ করলে কি হবে? 2টা সোডিয়াম তাহলে +2, 4টা সালফার তাহলে 4X, আর অক্সিজেন হচ্ছে 6টা 12। যোগফলটা হবে 0। তাহলে 4X হবে 10, তাহলে X এর মান কত হবে? 10/4, তাহলে +2.5। দেখো শিক্ষার্থী বন্ধুরা, জারণ সংখ্যা ভগ্নাংশ চলে এসেছে, এবং এইটা হচ্ছে একটা এভারেজ। এটা হচ্ছে গড় জারণ সংখ্যা, এটা হচ্ছে এভারেজ। এটা কি? এটা হচ্ছে গড় জারণ সংখ্যা। সালফারের গড় জারণ সংখ্যা এখানে, এই যৌগটার নাম হলো সোডিয়াম টেট্রাথায়োনেট, আর এই যৌগে সালফারের গড় জারণ সংখ্যা হচ্ছে +2.5। কিন্তু যদি তোমাকে জিজ্ঞাসা করে পরীক্ষায় যেখানে সালফারের প্রকৃত জারণ সংখ্যা কত সেটা বের করো, প্রকৃত, তখন তুমি কিভাবে বের করবা? ওকে, ফাইন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃত জারণ সংখ্যা যদি তোমাকে বের করতে বলে তাহলে এখানে তোমাকে কিছু জিনিস জানতে হবে, স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংজ্ঞা জানতে হবে, সেখান থেকে তুমি এটা বের করতে পারবা। কেমন? আচ্ছা, এখানে কিছু ট্রিক্স বলে দেই। মনে করি A আর B দুইটা মৌল, তারা সমযোজী বন্ধন তৈরি করেছে। এর চেয়ে বিটা হচ্ছে বেশি নেগেটিভ। তাহলে জারণ সংখ্যা এর কত হবে আর বি এর কত হবে? এর উত্তরটা হচ্ছে যে A আর B মাঝখানে সিঙ্গেল বন্ড, তাহলে এটা হবে 1, এটা হবে 1। যেহেতু এটা বেশি নেগেটিভ, -1, এটা হবে +1। এভাবে সহজে জারণ সংখ্যা বন্ড থেকে বের করতে তোমরা পারবা। ওকে, আচ্ছা, যদি এখানে বি এবং সি থাকে, মাঝখানে ডাবল বন্ড থাকে, মনে করি বি এর চেয়ে সিটা হচ্ছে বেশি নেগেটিভ, তাহলে ডাবল বন্ডের জন্য এটাও হবে 2, এটা হবে 2। যেহেতু এটা বেশি নেগেটিভ তাহলে -2, এটা কম নেগেটিভ তাই এটা হবে +2। ক্লিয়ার? ওকে, এবারে আসি, মনে করি সি এর সাথে ডি আছে, তারা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে, ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে। ওকে, তাহলে যেহেতু ট্রিপল বন্ড, তাহলে এটা হবে 3, এটা হবে 3। যেহেতু এটা বেশি নেগেটিভ, মনে করি এটা বেশি নেগেটিভ ডি, তাহলে এটা -3, এটা হবে +3। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। ওকে, এখন যদি দুইটাই এ হয়, এভাবে যারা যুক্ত থাকে, তাহলে এটাও এ, এটাও এ, দুইটাই কিন্তু এ, এটাও এ, এটাও এ, দুইটাই এ, তাহলে দুইটা ঋণাত্মকতা সমান। তাহলে এখানে কিন্তু কোনো চার্জ তৈরি হবে না, 0, 0। এই বিষয়টা যদি জানা থাকে, এটা বেসিক, তাহলে এখন আমি যেটা তোমাদেরকে বোঝাবো তোমরা আশা করি সবাই এটা বুঝতে পারবা। তো আমরা দেখি Na2S4O6 এ সালফারের প্রকৃত জারণ সংখ্যা কত।
এখানে আসি Na2S4O6 এটার গাঠনিক সংকেত হলো 1 2 3 4টা সালফার আছে, অক্সিজেন 1 2 3 1 2 3 এভাবে আছে, আর সোডিয়াম এখানে একটা আছে, এটা হচ্ছে আমাদের Na2S4O6 এর গাঠনিক সংকেত। ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা এই গাঠনিক সংকেত থেকে কিভাবে আমরা জারণ সংখ্যা বের করি সেটা দেখো। প্রথমে আসে এই সালফার। এই যে সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে সালফারের চাইতে যেহেতু অক্সিজেনটা বেশি নেগেটিভ, তাহলে ডাবল বন্ডের জন্য এটা হবে 2, এটা হবে 2, বেশি নেগেটিভ -2, কম নেগেটিভ +2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে সালফার অক্সিজেন ডাবল বন্ডের জন্য এটা হবে 2, এটা হবে 2, এটা হবে -2, এটা হবে +2। আরও একটা অক্সিজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত আছে, ডাবল বন্ড, তাহলে এটা হবে -2, এটা হবে +2। এবারে দেখো সালফার অক্সিজেন এটা হচ্ছে একটা বন্ড, এই বন্ডটা কিন্তু ডাবল বন্ড, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। যেহেতু এটা সিঙ্গেল বন্ড তাহলে এটা হবে 1, এটা হবে 1, যেহেতু অক্সিজেন বেশি নেগেটিভ তাই হবে -1, আর সালফার কম নেগেটিভ সে হবে +1। তাহলে এখানে আমি -1 দিলাম, এটা হলো +1। এরপরে দেখো সালফারের সাথে এটাও সালফার যুক্ত, দুইটাই সালফার, তাহলে দুইটাই যেহেতু সালফার তাহলে ঋণাত্মকতা সমান, অতএব এক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যার 0, মানে কোনো পরিবর্তন আসবে না এই বন্ডের জন্য। তাহলে ফাইনালি শিক্ষার্থী বন্ধুরা সালফারের উপরে টোটাল কয়টা চার্জ? 5টা চার্জ, তাহলে +5। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +5, এই সালফার, আর মাঝখানের সালফারটা দুইটাই সালফার, তাহলে 0 0, এবং একইভাবে এই সালফারটা হিসাব করলে তোমরা +5 পাবা। তাহলে Na2S4O6 এটা একটা যৌগ। যদি বলা হয় এই যৌগে সালফারের প্রকৃত জারণ সংখ্যা কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সালফারটা +5, এই সালফারটা +5, আর মাঝখানে দুইটা সালফার, তারা হলো 0 0। তাহলে আমরা যে +2.5 বের করি ওটা তাহলে কি? ওটা হচ্ছে এভারেজ, ওটা হচ্ছে গড়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো আরেকটা যৌগ, সেটা হচ্ছে NH4NO3, এটার নাম অ্যামোনিয়াম নাইট্রেট। এটার নাম কি? অ্যামোনিয়াম নাইট্রেট। তো অ্যামোনিয়াম নাইট্রেটে এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সাথে এখানে অ্যামোনিয়ামের সাথে নাইট্রেট যুক্ত আছে। তাহলে এখানে এটা একটা আয়নিক যৌগ, তাহলে এখানে অ্যামোনিয়াম একটা আয়ন আর নাইট্রেট একটা আলাদা আয়ন। যদি বলা হয় যে এখানে নাইট্রোজেনের গড় জারণ সংখ্যা বের করো, তাহলে মনে করি নাইট্রোজেনের গড় জারণ সংখ্যা এটা হচ্ছে x, আর হাইড্রোজেন সেটা হচ্ছে +1, আর অক্সিজেন সেটা হচ্ছে -2। যোগ করলে কি হবে? 2টা নাইট্রোজেন 2x, 4টা হাইড্রোজেন +4, 3টা অক্সিজেন -6 = 0। তাহলে 2x - 2 = 0, 2x +2, তাহলে x +1। এটা হচ্ছে গড়। কিন্তু যদি বলা হয় নাইট্রোজেনের প্রকৃত জারণ সংখ্যা বের করো, তখন কিভাবে বের করব? এর উত্তরটা হচ্ছে এখানে যে নাইট্রোজেনটা আছে সেটা কিন্তু এভাবে আছে NH4+। ওকে, তো মনে করি এই নাইট্রোজেনটা x, আর 4টা হাইড্রোজেন +4 সমান +1, তাহলে x এর মান হবে -3। তাহলে এখানকার এই নাইট্রোজেনটা হচ্ছে জারণ সংখ্যা -3। আবার যদি বলা হয় NO3, এখানে নাইট্রোজেনটা কত? মনে করি নাইট্রোজেনটা x আর অক্সিজেনটা হচ্ছে -6 সমান -1, তাহলে x এর মান হবে শিক্ষার্থী বন্ধুরা +5। এভাবে আমরা জারণ সংখ্যা বের করতে পারি। একটা যৌগ কিন্তু তার এভারেজটা হচ্ছে +1 আর প্রকৃত হচ্ছে -3 এবং +5। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন দেখি তোমরা কে কে একটা প্রশ্নের উত্তর দিতে পারো। সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা CrO5, বলো তো দেখি এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? দেখি কে কে উত্তর দিতে পারে। দেখি তোমাদের মধ্যে কে কে এটার উত্তর দিতে পারে। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? আচ্ছা, নিশ্চয়ই সবার +10 এসেছে শিক্ষার্থী বন্ধুরা। ওকে,
শিক্ষার্থী বন্ধুরা, অনেকেরই হয়তো +10 এসেছে। আসলে এখানে বিষয়টা হচ্ছে ক্রোমিয়ামটা অক্সিজেনের সাথে যে যুক্ত আছে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড পারঅক্সাইড, এখানে যে ক্রোমিয়ামটা আছে তার সাথে অক্সিজেন আসলে কীভাবে কানেক্টেড আছে সেটা হচ্ছে অক্সিজেন এখানে থাকে একটা, আর এখানে থাকে এভাবে, এখানে থাকে এভাবে। এটা হচ্ছে ক্রোমিয়ামের স্ট্রাকচার, মানে গঠনটা এরকম। ওকে, আচ্ছা, তাহলে এই গঠন থেকে যদি আমি বের করি তাহলে যেটা পাবো এটা হচ্ছে ক্রোমিয়াম অক্সিজেন ডাবল বন্ড, তাহলে -2, এটা +2, এটা সিঙ্গেল বন্ড তাহলে -1 +1, এটাও সিঙ্গেল বন্ড তাহলে -1 +1, এটাও সিঙ্গেল বন্ড তাহলে -1 +1, এটাও সিঙ্গেল বন্ড তাহলে -1 +1। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 আর 4 আর 5 আর 6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6। ওকে, এটা এডমিশনে দেওয়া হয় এবং সবাই এটা ভুল করে। আশা করি তোমরা ব্যাপারটা এখানে শিখলে এবং এটা জানা থাকলে তোমাদের প্রবলেম আশা করি হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি যে জারণ সংখ্যা এতক্ষণ ধরে শেখালাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এখন দেখো জারণ সংখ্যা দিয়ে কিভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বের করতে পারি। সেটা হলো জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাকে বলা হয় জারণ, ঠিক আছে, পজিটিভ বা ধনাত্মক জারণ সংখ্যা। আর জারণ সংখ্যা যদি হ্রাস পায় তাকে বলা হয় বিজারণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিক্রিয়া হবে, বিক্রিয়ার ফলে জারণ সংখ্যা বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তার নাম জারণ, আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে তার নাম কী হবে? তার নাম হচ্ছে বিজারণ। ওকে, বৃদ্ধি পেলে জারণ আর হ্রাস পেলে হবে কি? বিজারণ। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণে চলে যাই। মনে করি আমাদেরকে দেয়া হয়েছে একটা বিক্রিয়া যেখানে অংশগ্রহণ করছে এখানে হাইড্রোজেন প্লাস ক্লোরিন, তাদের বিক্রিয়ায় প্রোডাক্ট তৈরি হচ্ছে HCl। খুব সোজা উদাহরণ দিলাম। তাহলে এখানে হাইড্রোজেন মৌল, জারণ সংখ্যা 0, ক্লোরিন 0, আর HCl ক্লোরিন -1, হাইড্রোজেন +1। তাহলে দেখো তো ভালো করে এখানে কি হয়েছে। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই যে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0 থেকে +1 মানে বৃদ্ধি পেয়েছে। এই যে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে বলা যায় যে হাইড্রোজেন এর জারণ হয়েছে, হাইড্রোজেন জারিত হয়েছে। আর যদি কারো জারণ সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ যদি কেউ জারিত হয়, তাহলে তাকে বলা হয় বিজারক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোজেন একটা বিজারক। তাহলে হাইড্রোজেনের জারণ হয়েছে, হাইড্রোজেন জারিত হয়েছে, তাহলে হাইড্রোজেন একটা বিজারক। ক্লিয়ার? এখন দেখো ক্লোরিন, ক্লোরিন 0 ছিল, বিক্রিয়ার পরে হচ্ছে -1, তাহলে জারণ সংখ্যাটা কমে গিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ক্লোরিন এর বিজারণ হয়েছে, ক্লোরিন বিজারিত হয়েছে, তাহলে ক্লোরিন এটা একটা জারক। তাহলে হাইড্রোজেনের জারণ হয়েছে, হাইড্রোজেন জারিত হয়েছে, হাইড্রোজেন বিজারক। আর ক্লোরিনের বিজারণ হয়েছে, ক্লোরিন বিজারিত হয়েছে, ক্লোরিন একটি জারক। তাহলে জারক বিজারিত হয় অথবা জারক এর বিজারণ ঘটে, আর বিজারক জারিত হয় বা বিজারকের জারণ ঘটে। আশা করি ক্লিয়ার। এটা একটা ছোট এক্সাম্পল। এখন আসি আমরা একটা বড় এক্সাম্পল। যেমন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন সালফাইড, এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, সালফার প্লাস পানি। বিশাল একটা বিক্রিয়া দিচ্ছে। এখন এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটা আমরা দেখতে চাই। এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা শিক্ষার্থী বন্ধুরা, সেটা আমরা এখানে দেখতে যাচ্ছি। ওকে, তাহলে এটা জারণ বিজারণ কিনা সেটা আমরা কিভাবে বের করব? এই আনসারটা হচ্ছে যে প্রথমে জারণ সংখ্যা বের করি। পটাশিয়াম +1, অক্সিজেন -2, ম্যাঙ্গানিজ +7, হাইড্রোজেন +1, সালফেট -2, হাইড্রোজেন +1, সালফার এখানে হচ্ছে আমাদের -2, এখানে পটাশিয়াম +1, সালফেট -2, ম্যাঙ্গানিজ +2, সালফেট -2, সালফার 0, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে এখানে জারণ সংখ্যা বের করার যে নিয়মটা আমরা শিখেছি সেটা অ্যাপ্লাই করে আমরা জারণ সংখ্যাগুলো আগে সবগুলো বের করে ফেলবো। বের হয়ে গেল। এখন কি হবে? এখন দেখো ম্যাঙ্গানিজটা বিক্রিয়ার আগে ছিল 7, আর ম্যাঙ্গানিজটা বিক্রিয়ার পরে কত হয়েছে? 2। তাহলে যে 7 যে 2 হয়েছে, তাহলে জারণ সংখ্যাটা কমে গিয়েছে।
আর জারণ সংখ্যা কমে গেলে তাকে কি বলে? বিজারণ বলে। তাহলে আমরা এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে Mn7+ এর বিজারণ ঘটে, অথবা Mn7+টা যে যৌগটার মধ্যে আছে, এই পুরা যৌগটা অর্থাৎ KMnO4 এর বিজারণ ঘটে, এটা লিখব। কেউ যদি লেখে ম্যাঙ্গানিজের বিজারণ ঘটে, এটা কিন্তু ভুল, ম্যাঙ্গানিজের চার্জটা মেনশন করে দিতে হবে। তাহলে বলা যায় যে এই KMnO4 এটা হচ্ছে একটা জারক পদার্থ, যার বিজারণ ঘটে তার নাম জারক। শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো এই সালফারটা বিক্রিয়ার আগে ছিল সালফার -2, আর বিক্রিয়ার পরে সালফারটা হয়েছে কত? দেখো 0, এই যে 0। তাহলে চার্জটা -2 থেকে 0, তাহলে চার্জটা কি বৃদ্ধি পেয়েছে? তাহলে আমরা বলবো H2- এর এখানে জারণ ঘটে। H2- আছে কার ভিতরে? H2S এর ভিতরে। তাহলে বলা যায় H2S এর জারণ ঘটে। তার মানে H2S এটা একটা বিজারক। তাহলে জারণ সংখ্যার মাধ্যমে ছোট বড় মাঝারি সব ধরনের বিক্রিয়ায় পদার্থের আমরা জারণ বিজারণ কার ঘটবে সেটা দেখাতে পারি, পাশাপাশি আমরা জারক বিজারক কোনটা হবে সেটাও চিহ্নিত করতে পারি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে সেটাই জারণ বিজারণ বিক্রিয়া, বা সেটাই হচ্ছে রিডক্স বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি তোমাদের আরেকটা বিক্রিয়া দেখাবো, যে বিক্রিয়াটা হচ্ছে একটু অন্যরকম। যেমন এটা হচ্ছে ক্লোরিন, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়েছে। তো ক্লোরিন যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করে, বিক্রিয়ার ফলে এখানে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট আর পানি। এটা একটা মজার বিক্রিয়া। এই বিক্রিয়া দেখো ক্লোরিনের চার্জ হলো 0, সোডিয়াম +1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। আর এখানে ক্লোরিন -1, সোডিয়াম +1। এখানে সোডিয়াম +1, অক্সিজেন -2, ক্লোরিন +5। আর এখানে হচ্ছে হাইড্রোজেন +1, অক্সিজেন -2। ওকে, আচ্ছা, ভালো করে তাকিয়ে দেখো, এই ক্লোরিনটা এর চার্জ 0 থেকে বিক্রিয়ার পরে হয়েছে -1, তাহলে চার্জটা কমে গেছে, রাইট? চার্জটা কমে গেছে। তাহলে আমরা বলবো এখানে বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে। আবার এই ক্লোরিনটা বিক্রিয়ার পরে চার্জটা 0 থেকে হয়েছে +5, তাহলে চার্জটা বৃদ্ধি পেয়েছে, তাহলে জারণ হয়েছে। তাহলে একটা বিক্রিয়া এবং সেই বিক্রিয়ায় দুইটা পদার্থ উপস্থিত আছে, কিন্তু একই পদার্থের জারণও হচ্ছে আবার বিজারণ হচ্ছে, এরকম বিক্রিয়াকে রসায়নের ভাষায় বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া। এর অপর নাম হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে কেমিক্যাল রিয়াকশনে যদি একই সাবস্টেন্সের অক্সিডেশনও হয়, রিডাকশনও হয়, অর্থাৎ জারণ হয়, বিজারণ হয়, তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে অসামঞ্জস্য বিক্রিয়া। আশা করি তোমরা ক্লিয়ার। আরেকটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, সেটা ভেঙে গিয়ে তৈরি করে অক্সিজেন এবং পানি। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেন -1, কারণ পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন -1, আর এখানে অক্সিজেনটা হচ্ছে 0, আর এখানে হাইড্রোজেন +1, অক্সিজেন -2। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে হয়েছে 0, তাহলে -1 থেকে 0 মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সো আমরা এটাকে বলবো জারণ। আবার অক্সিজেন -1 থেকে হয়েছে এখানে -2, তাহলে আরও কমে গেল, তাহলে এটাকে বলবো বিজারণ। সো এটাও একটা অসামঞ্জস্য বিক্রিয়া, কারণ একই পদার্থের জারণও হয়েছে, বিজারণও হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আসি আমরা জারণ বিজারণের আধুনিক মতবাদ। আধুনিক যে মতবাদ, সেই মতবাদে বলা হয়েছে যে একটা বস্তু সেখান থেকে যদি ইলেকট্রন চলে যায় তার নাম জারণ। ইলেকট্রন চলে যাওয়া তার নাম হচ্ছে জারণ। আর একটা বস্তু তার মধ্যে যদি ইলেকট্রন চলে আসে তার নাম বিজারণ। তাহলে জারণ বিজারণের এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। যদি কোনো বস্তু থেকে ইলেকট্রন বের হয়ে চলে যায় তাহলে এটা হচ্ছে আমাদের জারণ, আর যদি কোনো বস্তুতে ইলেকট্রন চলে আসে তার নাম হচ্ছে বিজারণ। যেমন এখানে
মনে করি এটা একটা জীবাণু, ঠিক আছে, এটা একটা জীবাণু। তা জীবাণুর শরীরের ভিতরে অনেকগুলো অণু আছে, পরমাণু আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে। এটা জীবাণুর মনে করো কোষ প্রাচীর, অতটা সুগঠিত না। এখন এখানে বাইরে ওয়েট করতেছে এরকম একটা পদার্থ, যে নিজের নাম বলতেছে, তার নাম জাইমান অক্সিজেন। তো জাইমান অক্সিজেনকে দেখে এখান থেকে ইলেকট্রনগুলো এর কাছে চলে আসে, ইলেকট্রনগুলো চলে আসে। যখন ইলেকট্রনগুলো বের হয়ে চলে আসে তখন এর বাইরে যে কোষ প্রাচীরটা সেটা নষ্ট হয়ে যায়, তখন জীবাণুটা মারা যায়। তাহলে এখানে এই বস্তুটা, এই জীবাণুটা এখান থেকে ইলেকট্রন চলে গেল, তাহলে এটা একটা জারণ প্রক্রিয়া। তাহলে এই বস্তুটার মানে জীবাণুটার কি ঘটলো? জারণ ঘটলো। জীবাণুটা কি হলো? জারিত হলো, এর ফলে সে মারা গেল। ওকে, আচ্ছা, তাহলে জারণ মানে একটা বস্তু থেকে ইলেকট্রন চলে যাওয়া, আর বিজারণ মানে কোনো বস্তুতে ইলেকট্রন কী হওয়া? যুক্ত হওয়া। এটা হচ্ছে জারণ বিজারণের আধুনিক সংজ্ঞা। এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একটা বস্তু যখন ইলেকট্রন ত্যাগ করে, তো এই বস্তুটার নাম কি হবে? বস্তু থেকে ইলেকট্রন চলে গেলে তার নাম জারণ, কিন্তু ওই বস্তুটার নাম কি হবে? উত্তরটা হচ্ছে, প্রক্রিয়াটা যদি হয় জারণ, তাহলে বস্তুটার নাম হবে বিজারক। আর যদি বস্তুতে ইলেকট্রন যুক্ত হয়, এটার নাম বিজারণ প্রক্রিয়া, তাহলে বস্তুটার নাম কি হবে? জারক। তাহলে তোমরা খেয়াল রাখবা, জারণ বিজারণ এটা প্রক্রিয়ার নাম, আর জারক বিজারক এগুলো পদার্থের নাম। প্রক্রিয়া আর পদার্থ হবে সবসময় অপোজিট। তাহলে বস্তু থেকে ইলেকট্রন চলে গেলে প্রক্রিয়াটার নাম জারণ, কিন্তু বস্তুটার নাম বিজারক। আর বস্তুতে ইলেকট্রন যুক্ত হলে প্রক্রিয়াটার নাম বিজারণ, আর বস্তুটার নাম হচ্ছে জারক। শিক্ষার্থীর মধ্যে আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি আজকে সবশেষে যেটা আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে এরকম, যে কিছু জারক পদার্থ তাদের তালিকা দিব আমি, যারা ইলেকট্রন গ্রহণ করে। নাম্বার 1 সেটা হচ্ছে হ্যালোজেন, নাম্বার 2 অক্সিজেন, নাম্বার 3 ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাম্বার 4 গারো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাম্বার 5 লঘু নাইট্রিক অ্যাসিড, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড, নাম্বার 6 ইক লবণ, ইক লবণ মানে ফেরিক ক্লোরাইড, কিউপ্রিক সালফেট, এগুলো হলো জারক পদার্থ। নাম্বার 7 KMnO4, খুবই গুরুত্বপূর্ণ, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এগুলো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এসএসসি লেভেলের জন্য গুরুত্বপূর্ণ জারক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো? এই যে 7 নম্বরে যে দুইটা আছে, আর এখানে কপার সালফেট, ঠিক আছে। আর হ্যালোজেনের মধ্যে হচ্ছে আমাদের আয়োডিন। বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকেই হবে। এছাড়াও এখানে উল্লেখ করা যায় KiO3, KClO3, KBrO3, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জারক পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জারকের একটা তালিকা তোমাদেরকে দেখানো হলো। তো জারক নিয়ে যারা গবেষণা করছে তারা বলছে যে একটা জারক পদার্থ যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন সে পরিবর্তিত হয়ে কি তৈরি করবে সেটার একটা আমি ছক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আসি আমরা, এখানে যদি আয়োডিন থাকে সে আয়োডাইডে পরিণত হবে। হাইড্রোজেন পারঅক্সাইড যদি জারক হয় সে অক্সিজেন তৈরি করবে। সালফার ডাইঅক্সাইড যদি জারক হয় সে সালফার তৈরি করবে। তারপর হচ্ছে ফেরিক, তাহলে সে ফেরাস তৈরি করবে। কিউপ্রিক, সে কিউপ্রাস তৈরি করবে। ম্যাঙ্গানাস আয়ন বিক্রিয়ার পরে সে Mn2+ তৈরি করবে অম্লীয় মাধ্যমে। তারপর হচ্ছে ক্রোমিয়াম 6 বিক্রিয়ার পরে সে ক্রোমিয়াম 3+ তৈরি করবে। এই বিষয়গুলো আগে থেকে যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জারক কীভাবে ইলেকট্রন গ্রহণ করে সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে জারক আমরা দেখলাম, আর জারকের পরিবর্তন কি সেটা দেখলাম। 8 নম্বরে ClO3- বিক্রিয়ার পরে Cl- পরিণত হবে। এগুলো হলো জারক পদার্থের ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, এবার বিজারক দিয়ে আমরা শেষ করব। বিজারকের ক্ষেত্রে যেটা হবে, আগে বিজারকের একটা তালিকা আমরা দেখে নিই। ওকে, বেশ নাম করা বিজারক হচ্ছে H2S, 2 নম্বর হচ্ছে হ্যালোজেনের অ্যাসিড, 3 নম্বরে হচ্ছে সোডিয়াম হ্যালাইড, পটাশিয়াম হ্যালাইড, নাম্বার 4 হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, সোডিয়াম অক্সালেট Na2C2O4, ফেরাস অক্সালেট Fe,
C2O4, এগুলো হলো শিক্ষার্থী বন্ধুরা সবগুলো বিজারক। নাম্বার 5 সেটা হচ্ছে Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট। নাম্বার 6 FeSO4, এটাকে বলে ফেরাস সালফেট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিজারক। তাহলে এগুলো হচ্ছে বিজারকের তালিকা। এর বাইরে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এরা বিজারক হিসেবেও কাজ করে। এরা জারক হিসেবেও কাজ করতে পারে, আবার এরা বিজারক হিসেবেও কাজ করতে পারে। ওকে, এখন দেখি এরা পরিবর্তিত হয়ে কি তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা হাইড্রোজেন সালফাইড ব্যবহার করি, বিক্রিয়ার পরে এটা সালফার তৈরি করে। যদি আমরা হ্যালোজেন হাইড্রাসিড ব্যবহার করি, এটা হ্যালোজেন তৈরি করে। যদি আমরা সোডিয়াম হ্যালাইড ব্যবহার করি, এটা হ্যালোজেন তৈরি করে, যেমন ক্লোরিন, ব্রোমিন। যদি আমরা থায়োসালফেট ব্যবহার করি, বিক্রিয়ার পরে এটা S4O6 টেট্রাথায়োনেট আয়ন তৈরি করে। যদি আমরা এখানে অক্সালিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। যদি আমরা সোডিয়াম অক্সালেট ব্যবহার করি Na2C2O4, তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে বিজারক হলে তাদের পরিবর্তন। যদি আমরা ব্যবহার করি এখানে ফেরাস আয়ন, তাহলে বিক্রিয়ার পরে এটা তৈরি করবে ফেরিক। যদি আমরা এখানে ব্যবহার করি শিক্ষার্থী বন্ধুরা হাইড্রোজেন পারঅক্সাইড, ওকে, আচ্ছা সরি, একটু আগে হাইড্রোজেন পারঅক্সাইডের কথা বলছিলাম। হাইড্রোজেন পারঅক্সাইড যদি জারক হয় তাহলে সে পানি তৈরি করবে, আর হাইড্রোজেন পারঅক্সাইড যদি বিজারক হয় তাহলে সে অক্সিজেন তৈরি করবে। জারক হলে সে, তোমরা এটা ঠিক করে নিবা, হাইড্রোজেন পারঅক্সাইড যদি জারক হয় সে পানি তৈরি করবে, আর যদি বিজারক হয় তাহলে বিজারক হলে সে এখানে অক্সিজেন তৈরি করবে। একইভাবে সালফার ডাইঅক্সাইড সালফার তৈরি করবে যদি সে এখানে আমাদের জারক হয়, আর সালফার ডাইঅক্সাইড বিজারক হলে তৈরি করবে সালফেট আয়ন বা সালফিউরিক অ্যাসিড। এগুলো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জারক এবং বিজারক পদার্থ, তাদের পরিবর্তন। তোমরা এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে পরের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো আয়ন ইলেকট্রন পদ্ধতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় সবসময় আসে। শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাসে আমরা জারণ বিজারণের আয়ন ইলেকট্রন পদ্ধতি দেখব এবং কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণকে সমতা করা যায় সেটা আমরা দেখব, এবং জারক পদার্থ তাদের ইলেকট্রন গ্রহণ, বিজারক পদার্থ তাদের ইলেকট্রন বর্জন, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার আলোচনা শুনলে তোমাদেরকে অবশ্যই আমি অনেক থ্যাঙ্কস জানাই, এবং পরের ক্লাসে আশা করি তোমাদের সবাইকে পাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবার জন্য অনেক শুভকামনা। সবাইকে আসসালামু আলাইকুম।